সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনলাইনে ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম। আজ আমি তোমাদের পড়াবো কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, এই পৃথিবীতে এক স্থান আছে। কবিতাটি পড়ার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ থেকে। তো আজকে আমরা পড়ব একটি সুন্দর কবিতা, দেশপ্রেমমূলক একটি কবিতা, যেটি লিখেছেন আধুনিক কবি জীবনানন্দ দাশ, এবং এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই পৃথিবীতে এক স্থান আছে, এটি কবিতার নাম। এই কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি দেশপ্রেমমূলক কবিতা। এটি একটি সনেট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতাকে বলেছেন চিত্ররূপময় কাব্য, তিনি জীবনানন্দ দাশ। বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি বলেছেন। বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় আখ্যায়িত হয়েছেন। জীবনানন্দ দাশের যে উপাধি, সেটি হচ্ছে রূপসী বাংলার কবি। সমালোচকদের অনেকেই তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে আছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা করেছেন। তবে আশ্চর্যের বিষয় হল 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে। আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। 1899 সালের 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশালে ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক, এবং মা কুসুম কুমারী দাশ ছিলেন সেকালের বিখ্যাত কবি। তোমাদের অনেকেরই মনে থাকবে, ছোটবেলায় অনেকে একটি কবিতা পড়েছ, অনেক মজার এবং অনেক সুন্দর একটি কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটি যিনি লিখেছেন তিনি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশ। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য তিনি বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই তিনি জীবন অতিবাহিত করেন। কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যোগ হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা,
আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবিভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাঁকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আঁধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা। কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ, মাল্যবান ও সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস। জীবনানন্দ দাশ 1954 সালের 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মূল কবিতা পাঠ। কবিতার নাম এই পৃথিবীতে এক স্থান আছে। কবি জীবনানন্দ দাশ। এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। সেখানে বরুণ কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। শিক্ষার্থীরা, কবিতার এই অংশটিতে আমরা তীব্র দেশপ্রেম এবং বাংলাদেশের যে প্রকৃতির সৌন্দর্যের প্রতি কবির তীব্র আবেগ অনুভূতি আমরা পরিলক্ষিত করি। প্রথমেই তিনি বলেছেন, এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর করুণ। সুন্দর, দেখতে সুন্দর, বুঝি করুণ অর্থে তিনি কি বুঝিয়েছেন? সুন্দর, করুণ এই শব্দ দুটি ব্যবহার করে তিনি কি বোঝাতে চেয়েছেন? কবির চোখে তার মাতৃভূমি সমগ্র পৃথিবীতে সবচেয়ে সুন্দর, মমতা রসে সিক্ত ও সহানুভূতিতে আর্দ্র। দেশের প্রতি ভালোবাসার কারণে তার মনে হয় এদেশের মতো মনোমুগ্ধকর স্থান পৃথিবীর আর কোথাও নেই। শুধু তাই নয়, গভীর অনুরাগ থেকে এদেশের জন্য তিনি মনে মনে করুণা অনুভব করেন। এভাবে তিনি এইখানে কবিতার মধ্যে তিনি তার যে অনুভূতি, তীব্র অনুভূতি দেশের প্রতি, দেশের প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতির প্রতি, সেটি তিনি ব্যক্ত করেছেন। সেই দেশের ডাঙা, সবুজ ডাঙা সবুজ রঙের, ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। ঘাসের অনেক প্রকার আছে। মধুকুপি ঘাস, ঘাসের মধ্যে বেশ বড় প্রকারের এক ধরনের ঘাস, যে ঘাস যেখানে ছেয়ে থাকে সে অংশটি তীব্র সবুজ এবং সতেজ মনে হয়। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। অর্থাৎ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল এগুলো আমাদের দেশীয় গাছ। এই গাছগুলোর নামের মধ্যেও তিনি সৌন্দর্য খুঁজে পান। তিনি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি, প্রকৃতির প্রতি তার ভালোবাসার ব্যক্ত করেছেন। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। অরুণ হচ্ছে সূর্য। ভোরের মেঘে নাটার রঙের মতো একটি ফলের নাম তিনি এখানে বলেছেন, সেটি হচ্ছে নাটা, একেবারে আমাদের দেশীয় ফল। সেই নাটার রঙের সাথে তিনি সূর্যের
ভোরবেলা যে সূর্য উদয় হয় সেই সূর্যের রঙের সাথে তিনি তুলনা করেছেন। এই নাটা ফলটি হলো লতা কবঞ্চ ফল, গোলাকার ক্ষুদ্র ফল বা তার বীজ। তো এটির রং লালচে রঙের সাথে তিনি ভোরের সূর্যের সাথে তিনি এই উপমাটি তিনি সেই ভোরের সূর্যকে বোঝাতে তিনি দিয়েছেন। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। জলের দেবতা এবং দেবীর নাম তিনি এখানে উচ্চারণ করেছেন। যে দেশে যে নদী আছে কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীর, এই সমস্ত নদীর নাম তিনি উল্লেখ করেছেন। গঙ্গাসাগরের বুকে অবিরল জল, এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন জলে পরিপূর্ণ এই দেশের অসংখ্য নদীনালার স্রোতধারার প্রাণৈশ্বর্য ও সৌন্দর্যের রূপ আঁকা হয়েছে এই চরণগুলোতে। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে শঙ্খচিল, লক্ষ্মী পেঁচা এই পাখি চরিত্রগুলো কিন্তু খুব সাধারণ। তার কবিতার উল্লেখযোগ্য কিছু অনুষঙ্গ মধ্যে শঙ্খচিল, লক্ষ্মী পেঁচা, অন্ধকার, ঘাস ইত্যাদি, শঙ্খমালা, এগুলো ঘুরে ফিরে এই উপমাগুলো আমরা কিন্তু প্রায় পাব। তো এই উপমাগুলোর যে সৌন্দর্য সেগুলো কিন্তু এখানে প্রকাশ পায়। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ প্রাণী আর প্রকৃতির ঐক্য সংহতিতে একাকার। পানের বনে হাওয়ায় চঞ্চল, যে চঞ্চলতা জেগে ওঠে সেই চঞ্চলতা সম্প্রসারিত হয় দূর আকাশের শঙ্খচিলে। আর মিষ্টি ও ম্রিয়মান তরুণ ধানের গন্ধের মতো লক্ষ্মী পেঁচাও মিলেমিশে থাকে প্রকৃতির পরিবেষ্টনীতে। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকার ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। জীবনানন্দ দাশের কবিতায় অন্ধকার শব্দটি আমরা অনেক বেশি পাব। আলো আঁধারের যে আবেশ সেটি তার খুব পছন্দের। সুদর্শন শব্দটির অর্থ হলো এক ধরনের পোকা, বিশেষ করে এটি গোবরে পোকাকে বোঝায়। সুদর্শন বলতে সন্ধ্যা যখন নেমে আসে সুদর্শন গোবরে পোকা উড়ে যায় তার ঘরে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। রূপসী বাংলার এই রূপে জন্ম নেয় শঙ্খমালা নামের রূপসী নারীর হলুদ শাড়ির বর্ণশোভা। কবির বিশ্বাস পৃথিবীর কোথাও শঙ্খমালাদের পাওয়া যাবে না, কেননা বিশালাক্ষী বর দিয়েছিল বলেই নীল সবুজের মেশা বাংলার ভূপ্রকৃতির মধ্যেই এই অনুপম সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এখানে বলে রাখি, বিশালাক্ষী বলতে দেবী দুর্গার কথা বলা হয়েছে। আয়তলোচনা সুন্দরী নারী দেবী বোঝানো হয়েছে। তো বিশালাক্ষী বর দিয়েছিল বলেই নীল সবুজে মেশা বাংলার
প্রকৃতির মধ্যে এই সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, কবি তাই মনে করছেন। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার কাব্যগ্রন্থগুলোর মূল যে সুর, সেটি আমি দুটি চরণে তোমাদের বলতে চাই। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। বাংলার রূপকে তিনি পরতে পরতে দেখেছেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে এই বাংলার রূপে মজেছেন। বাংলাকে ছেড়ে তিনি কখনো আর কোথাও যেতে চাননি। শিক্ষার্থীরা, চলো এবার আমরা কবিতাটি একবার পড়ে যাই। তোমরা সবাই বই খোলো, আমার সাথে কবিতাটি একবার আমরা পড়ে যাই। আমি এর আগে কবিতাটি বর্ণনা করেছি, এখন আমরা কেবল কবিতাটি পড়ে যাব। আশা করব যে তোমরা কবিতাটির মূল যে মর্মার্থ, যে সুর, সেটি তোমরা উপলব্ধি করবে। কবিতার নাম এই পৃথিবীতে এক স্থান আছে, কবি জীবনানন্দ দাশ। এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। পাঠ পরিচিতি। অসাধারণ সুন্দর এ দেশ, সারা পৃথিবীর মধ্যে অনন্য। প্রকৃতির সৌন্দর্যের এমন লীলাভূমি পৃথিবীর কোথাও নেই আর। অসংখ্য বৃক্ষ গুল্ম ছড়িয়ে আছে এদেশের জনপদে অরণ্যে। মধুকুপি ঘাস, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল তাদেরই কোনো কোনোটির নাম। এদেশের পূর্বাকাশে যখন সূর্য উঠে মেঘের আড়াল থেকে তখন রং হয় করঞ্চার মতো রঙিন। আর এদেশের প্রতিটি নদ নদী ভরে আছে স্বচ্ছ তোয়া জলে। সে জল ফুরায় না কখনোই। জলের দেবতা অনিঃশেষ জলধারা দিয়ে স্রোতস্বিনী রাখে এদেশের অসংখ্য নদীকে। প্রকৃতি তার আর প্রাণীকুলের বন্ধনে গড়ে উঠেছে চির অবিচ্ছেদ্য এক সংহতি। তাই হাওয়া যখন পানের বনে চঞ্চলতা জাগায়, তখন দূর আকাশের শঙ্খচিল যেন চঞ্চল হয়ে ওঠে। আর ধানের গন্ধের মতো অস্ফুট লক্ষ্মী পেঁচাও মিশে থাকে প্রকৃতির গভীরে। অন্ধকারের বিচিত্র রূপ এই দেশে। অন্ধকার ঘাসের উপর নুয়ে থাকে লেবুর শাখা, কিংবা অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যায়। জন্ম দেয় শঙ্খমালা নামের রূপসী নারীর হলুদ শাড়ির বর্ণশোভা। কবির বিশ্বাস, পৃথিবীর অন্য কোথাও শঙ্খমালাদের পাওয়া যাবে না, কেননা বিশালাক্ষী বর দিয়েছিল বলেই নীল সবুজে মেশা বাংলার ভূপ্রকৃতির মধ্যে এই অনুপম সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এবারে এই কবিতা থেকে তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি রেখেছি। সবশেষে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নও আমি তোমাদের জন্য রেখেছি। চলো আমরা সেই প্রশ্নগুলো একবার পড়ি।
তোমরা নিজেরা উত্তর করবে। এখানে প্রশ্নগুলোর উত্তরের বিকল্প আছে, সেখান থেকে তোমরা সঠিক উত্তরটি বাছাই করবে এবং উত্তর যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে বা না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে এবং জানাবে। প্রথম প্রশ্নটি, কোন বানানটি শুদ্ধ? 4টি বিকল্প আছে এখানে। একটি হচ্ছে জীবনানন্দ দাশ দাস বানান, দ আকার দন্ত স, আর একটি আছে দ আকার তালব্য স, একটি আছে দ আকার মূর্ধন্য স। আবার জীবনানন্দ দাশের বানানে বর্গীয় জ রস্বইকার একটাতে আছে। তো তোমরা জানো যে জীবনানন্দ দাশ বানানটিতে বর্গীয় জ দীর্ঘইকার হবে এবং দাস বানানটি তালব্য স। এভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর নিজেরা করবে। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? 4টি এখানে বিকল্প আছে। ধূসর পাণ্ডুলিপি, মাল্যবান, কবিতার কথা, বনলতা সেন। এখানে শুধু একটি প্রবন্ধ গ্রন্থের নাম আছে, বাকিগুলো একটি আছে উপন্যাসের নাম এবং একটি বাকিগুলো হচ্ছে আছে কাব্যগ্রন্থের নাম। 3, কোনটি গাছের নাম? হিজল, মধুকুপি, সুদর্শন, নাটা। তোমরা নিজেরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। 4, কার কাছ থেকে জীবনানন্দ দাশ কবিতা লেখার অনুপ্রেরণা পান? আমি আমার এই লেকচারের শুরুতেই আমি বলেছি। 5, কোন আকাশে সূর্য উঠলে আকাশ নাটার রং ধারণ করে? অর্থাৎ সূর্য যেদিকে উঠে সেদিকেই। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতাটিতে নিচের কোন বনের কথা বলা হয়েছে? এটি কবিতার মধ্যেই আছে। 7, সেখানে লেবুর শাখা নুয়ে থাকে, এ কথায় কি বোঝানো হয়েছে? এটি একটি বহুপদী প্রশ্ন। 8 নাম্বার, কি প্রকাশার্থে পানের বনের মতো শঙ্খচিল চঞ্চল হয়? 9, ধানের গন্ধকে লক্ষ্মী পেঁচার সাথে তুলনা করার কারণ নিচের কোনটি? অশান্ত, শান্ত, বিশৃঙ্খল, হট্টগোল। 10, নাটা মূলত কি? এটিও বলা হয়েছে। সূর্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি? এখানে বহু নির্বাচনী প্রশ্নে আমি একটি উদ্দীপকের মাধ্যমে কিছু প্রশ্ন করেছি। ধনে জনে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাজনগর গ্রাম। সুন্দর এই গ্রামটির প্রতি আছে সবার প্রগাঢ় মমত্ববোধ। একদিন হঠাৎ বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়ে যায় এখানকার অধিবাসী। বন্যা কবলিত বিষণ্ণ গ্রামের প্রতিচ্ছবি কোন কবিতায় বিদ্যমান? এই পৃথিবীতে এক স্থান আছে, সাম্যবাদী ঐক্যতান সেই অস্ত্র। তোমরা সহজেই বুঝতে পারছো। 13, উদ্দীপকটি কিভাবে কবিতার ভাবকে বর্ণনা করছে? এটি তোমাদেরকে এখান থেকে তোমাদের সেটি উত্তরটি বের করতে হবে। 14 নম্বর, কোন বানানটি সঠিক? 4টি ভিন্ন ধরনের বানান দেওয়া আছে, সঠিক বানানটি তোমরা বের করবে। 15, আয়তলোচনা দেবী নিচের কোন শব্দটি দ্বারা প্রকাশিত হয়? 16, কবির কাছে শঙ্খমালারা একমাত্র বাংলার অধীনে যে কারণে? এটিও বহুপদী প্রশ্ন। 17, মাল্যবান উপন্যাসটির ঔপন্যাসিক কে? 18, বেলা অবেলা কালবেলা জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা? একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের জন্য আমি রেখেছি। প্রথমে উদ্দীপকটি পড়বে, এরপরে প্রশ্নগুলো লিখে নিবে তোমরা এবং প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। উদ্দীপকটি একটি কবিতা, জীবনানন্দ দাশের একটি কবিতা, ঘাস কবিতার থেকে উদ্ধৃত করা হয়েছে। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো গ্যালাসে গ্যালাসে পান করি। এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায়
কোনো এই নিবিড় ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। জ্ঞানমূলক প্রশ্নটি হলো, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? আমি উল্লেখ করেছি তোমাদেরকে এর আগে যে আমরা তার জীবনানন্দ দাশের মায়ের লেখা একটি সুন্দর কবিতা আমরা সকলেই ছোটবেলায় পড়েছি। কবিতাটির নাম হচ্ছে আদর্শ ছেলে। খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, উক্তিটি ব্যাখ্যা করো। গ জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতি ও প্রাণীকুলের অবিচ্ছেদ্য সংহতির বিষয়টি উদ্দীপক ও এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার আলোকে আলোচনা করো। প্রকৃতি ও প্রাণীকুলের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এই অংশটি তোমাদেরকে তুলনামূলকভাবে আলোচনা করতে হবে উদ্দীপক এবং তোমার পঠিত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার যে বিষয়বস্তু আছে সেখান থেকে। ঘ সাদৃশ্য থাকলেও উদ্দীপকের চেয়ে এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার ভাবের গভীরতা ও ব্যাপকতা অধিক। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে যে উদ্দীপকটি আছে সেই উদ্দীপকে শুধুমাত্র ঘাস নিয়ে লেখা এবং এখানে প্রকৃতি প্রাণীকুলের সাথে যে সংহতি সেই দিকটি এখানে ফুটে উঠেছে মাত্র, কিন্তু এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কবি আরও অনেক কিছুর উল্লেখ করেছেন। সেখানে বরুণ এবং বারুণী জলের দেবদেবী, তারা বাংলাদেশের নদীর মাতৃকতা, নদীর কথা উল্লেখ করেছেন। তারপরে সেখানে তিনি গাছের কথা উল্লেখ করেছেন, প্রকৃতির সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন। আরও ব্যাপকভাবে তিনি প্রাকৃতিক সৌন্দর্য, রূপসী বাংলার রূপকে তিনি তুলে ধরেছেন। এই বিষয়গুলো নিয়ে তুলনামূলক আলোচনা করতে হবে এবং মন্তব্য করতে হবে। শিক্ষার্থীরা, আমি আজকের এই লেকচারটি এখানে শেষ করছি। তোমরা আমাকে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে প্রশ্ন করে জানাবে। আমি যথাসম্ভব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নিজেরা বাসায় আরও বেশি করে অনুশীলন করবে কবিতাটি। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও আমরা যুক্ত হব সেই আশায় আমি আজকে লেকচার এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।